আমরা এখন ফরাদ ভাইয়ের কথা শুনবো। আজম ভাইয়ের আলাপে একটা খুবই ইন্টারেস্টিং ইতিহাস উঠে আসছে। উনি রুমেল ভাইয়ের কবি হয়ে ওঠার ইতিহাস ব্যাখ্যা করছে, তো এটা অনেকটা হেগেলীয়। এবং ফরাদ ভাই 28 জুলাই একটা লেখা লিখছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও হেগেল। তো এখানে উনি হেগেলকে কোট করছে একটা, আমি একটু পড়েছি না, এটা রেলেভেন্ট। যে বড় বড় বিপ্লব আমাদের চোখে ধাঁধা লাগিয়ে দেয়, আকস্মিক আমাদের বিস্মিত ও হতবাক করে, কিন্তু এই ঘটনা ঘটবার আগে সমাজের মধ্যে নিঃশব্দে এবং গোপনে এক একটা কালের চিত্ত ও চিন্তাবৃত্তির মধ্যে আগেই বিপ্লব ঘটে যায়, যে সহজে আমাদের চোখে পড়ে না। অর্থাৎ মোহাম্মদ রুমেল যে অধরা শহীদ মিছিল লিখছে, এইটা লেখার আগে আসলে এখানে একটা চিত্ত ও চিন্তাবৃত্তির পরিবর্তন ঘটে গেছে। আসলে ওইটাই আমি আজম ভাইয়ের ইয়ে থেকে পাইলাম। এটা এক ধরনের হেগেলিয়ান একটা আমি লিঙ্ক করলাম। এখন আমাদের বক্তা কবি ও ভাবুক ফরাদ মাঝার থেকে আমরা শুনবো। আমি একটু ভয় পেয়ে গেছি, আমার আজকে একটা মিটিং ছিল, কিছু খুব গুরুত্বপূর্ণ সভা ছিল। তো সভা ছেড়ে বলছি আমাকে আজকে যেতেই হবে, কারণ আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ কবি হয়ে গেছে। তো উনি জিজ্ঞেস করলেন, কী করে আপনি শিওর হলেন, আপনি কী করে নিশ্চিত হলেন উনি কবি, কী করে নিশ্চিত হলেন উনি কবি? আমি বললাম তার কবিতার বই আমি একটু উঠেছি, আলোচনা করতে চেয়েছিলাম, পর আলোচনা করে একটা খালি উদাহরণ দেবো আপনাকে। আপনি যদি একমত হন যে সে কবি হয়েছে, তাহলে আমি যাবো, যদি মনে করে যে হয় নাই আমি যাব না। তো যাচ্ছে বলেন, আমি রুমেলের কবিতার মধ্যে একটা শব্দ আছে, শব্দের নাম হচ্ছে শরীর। তুমি যে কি আমাদের শরীর, ও আচ্ছা শরীর, না 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 শরীর। আচ্ছা এখন আমি কিন্তু কথাটা দুষ্টামি করে মজা করে বলছি আপনাদের, কিন্তু আসলে একজন কবি একটা শব্দের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে কাব্যে। এটা নতুন জিনিস কেন বলছি, যেহেতু আপনারা একটুখানি উদাহরণ দিয়েছেন না আমাকে, আমার প্রসঙ্গে কথা বলেছেন। 60-তে আজম ভালো বুঝবে, কারণ সে বোধহয় সম্ভবত আমার একমাত্র বন্ধু যে আমার সম্পর্কে লিখেছে। আমি তো সারা জীবনে অভিজ্ঞতা ছিলাম এনিওয়ে। তো এখন প্রথম কথা হচ্ছে খুব ইন্টারেস্টিং, যেটা যে আমাদের সময়ে আমরা যখন বলেছিলাম যে প্রথম বিপ্লবের খুন বেরোবে ভাষা থেকে, অধিকাংশ মানুষ কিন্তু আমাদের কথা বোঝে না সেই সময়। একটা কি ভাষা থেকে আবার খুন বেরোবে, ভাষাকে ভাঙলে কী সুবিধা, ভাষা ভাঙবো কেন? তখন তো প্রমিত ভাষা তৈরি করার চল, আপনি একটু ভেবে দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তখন প্রমিত ভাষাকে আরও কত প্রমিত করা যায় সেই চেষ্টা চলছে। আর সেখানে আমরা বলছি যে না, আমাদেরকে ভাষা ভাঙতে হবে, কারণ নতুন চিন্তার উন্মেষ ঘটে ভাষার ভাঙনের মধ্যে দিয়ে। ভাষা যখন ভাঙে তখন বোঝা যায় সমাজে নতুন চিন্তার উদ্ভব ঘটছে, মানুষ নতুন করে চিন্তা করবার চেষ্টা করছে, কারণ পুরনো ভাষায় সে আর কথা বলতে চাইছে না। এটা ফেনোমেনোলজিক্যাল। আমরা যারা ভাষার ফেনোমেনোলজি, ভাষাকে যদি আমরা দেখি যে তার যে রূপান্তর এবং তার সঙ্গে ইতিহাসের যে রূপান্তর, এই দুটোকে যদি পাশাপাশি আমরা ধরি, তখন দেখবেন যে আসলে কিন্তু ভাষার পরিবর্তনটা রাজনৈতিক পরিবর্তন, বা উল্টেটা হতে পারে। ভাষার পরিবর্তন ঘটেছে আগে, তারপরে কিন্তু রাজনৈতিক পরিবর্তনটা কিন্তু ঘটে পড়ে। এটা আমরা যারা ভাষা এবং রাজনীতির সম্পর্কে বুঝি না, আমরা অধিকাংশ ক্ষেত্রে এটা বুঝি না বলে বাংলা সাহিত্য, অন্তত বাংলাদেশের সাহিত্য এখনও মারাত্মকভাবে দুর্বল রয়েছে। তোমরা যদি এই কথাগুলো একটু ভালো করে বুঝতো, তাহলে কিন্তু অনেক কিছু আমরা এগিয়ে যেতে পারতাম। আমরা তো সকলে একরকম প্রতিভা থাকবে না, আমরা চার অনেক তরুণরা অনেক প্রতিভাবান, কিন্তু তারা যদি এই ফিলোসফিক্যাল পার্টটা, এই ক্রিটিক্যাল জিনিসটা বুঝতে পারতো, তাহলে নিঃসন্দেহে বাংলা সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ হতো, আমরা অনেক বেশি আমরা অর্জন করতে পারতাম। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝবেন আপনারা। বাংলা সাহিত্যে, মানে পূর্ব পাকিস্তানের সাহিত্যে সে সময়, আপনার বাংলাদেশের আগের কথা বলছি, যখন আল মাহমুদ কাবিন শব্দটা ব্যবহার করল, আপনাদের যারা কম বয়স, আপনারা কিন্তু আমার কথা বুঝবেন কম, আমি 60 দশকের কথা বলছি, যখন কাবিন, তার সোনালী কাবিন বেরোয়। সোনালী কাবিন ওই নামে আছে, আর ভেতর যে একটা জায়গা আছে, আর বাকি সবই রোমান্টিক কবিতা। এমন আমার যেহেতু কবিতা না, কিন্তু আমাকে আবার খারাপভাবে লিখবে না। আল মাহমুদ শক্তিশালী কবি, সন্দেহ নাই, কিন্তু বাংলা কবিতার ইতিহাসে এটা নতুন কিছু না।
মানে তার চেয়ে অনেক রোমান্টিক কবিতার শক্তি লিখেছে, তার সমসাময়িক অনেক রোমান্টিক কবিতা, আমি বুঝতে বসে কবিতা তো আছে, আর জীবনানন্দ তো আছেনি। কিন্তু কাবিন শব্দটা ছিল একটা হোঁচট খাওয়ার মতো ব্যাপার দুই বঙ্গে। এটা একটা থাপ্পড় দেওয়ার মতো ব্যাপার হয়েছে যে এই দেশে বাঙালি মুসলমান নামে একটা গোষ্ঠী আছে এবং তাদের ভাষা ভিন্ন, এবং এই ভাষায় কাবিন বলে একটা শব্দ আছে। এটা পশ্চিম বাংলার 99.9% সাহিত্যিক জানে না, শব্দের মানেও জানে না। অবশ্য এখন বাঙালিরা খুব ভালো জানে কিনা আমি জানি না কাবিন কথাটা মানে কি। তো কাবিনটা ব্যাখ্যা হচ্ছে, এই কাবিনটা যেমন প্রেমিকার সঙ্গে, এই কাবিনটা কিন্তু আল্লাহর সঙ্গে হয়। আখ বলি আমরা, বলি না যে ইব্রাহিম নিয়ে যাচ্ছে তার সন্তানকে কি পোড়া কোরবানি করার জন্য, বাইবেল এরকম আছে। এখন এই যে কোরবানি দেবার যেটা, এটা কিন্তু আখ, কিন্তু সম্পর্ক করা আখ থেকে কিন্তু পরবর্তীকালে যে বিয়ের কথা বলি ওগুলো আখ থেকে শব্দটা এসছে, বন্ধন, সম্পর্ক তৈরি করা, সম্বন্ধ তৈরি করা, কাবিনের সম্বন্ধ তৈরি করা। কেমন? তাহলে এই যে ছোট্ট একটা শব্দের কথা বললাম, আর যদি আলমাদের পুরো কবিতা পড়েন আপনি কিন্তু দেখবেন যে পুরো কবিতার মধ্যে আধুনিক বাংলা প্রেমের কবিতারই কন্টিনিউশন, নতুন কিছু না, কিন্তু শব্দটা সাংঘাতিক রকম আপনার বিপ্লবাত্মক। তো একই কথার সূত্র ধরে যদি আমি আলমামের সম্পর্কে আমার থিসিস ঠিক হয়, তাহলে শরীর সম্পর্কে আমার থিসিসটা সঠিক হতে বাধ্য। মানে যদি আল মাহমুদের কাবিন ব্যবহারটা যদি, যে ব্যাখ্যা আমি দিলাম আপনি যদি গ্রহণ করেন, তাহলে শরীর সম্পর্কেও আমি যে বক্তব্যটা দিচ্ছি এটা কিন্তু সঠিক হতে বাধ্য। এখন কবি যখন লেখে কোনো একটা কবিতা, বা আমি যদি একটা কবিতা লিখি কিছুটা বুঝতে পারি প্রক্রিয়াটা, তখন স্বভাবতই বিষয়টা সবসময় মুখ্য থাকে, এটা সত্যি নয়। যে বিষয় নিয়ে লিখছি একটা 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 মোটামুটি একটা বিষয় হাজির করা কাব্যে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। যে কোনো অলঙ্কার, রস, এটা কাব্য বিচারের একটা গুরুত্বপূর্ণ দিক। কাব্য বিচার করতে গেলে আপনাকে, এটা তো গদ্য নয়, ফলে রসটা খুব গুরুত্বপূর্ণ, অলঙ্কারটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? এখন হয়তো আমাদের হৃদয় পড়ে আমরা বুঝতে পারি যে ভাষা মাত্রই রসবৃত্তি সমৃদ্ধ, অথবা ভাষা মাত্রই কাব্য, ঠিক না? আমরা যখন কথা বলি তখন কবিতাতে কথা বলি, আমরা সজ্ঞান থাকি না যদিও। যেমন আমরা বলা সূর্য ডুবেছে বলি না, আপনারা তো বলেন যে সূর্য ডুবে গেছে, এখন দেখেন বলি না, শব্দটা কী বলি? ডুবেছে। সূর্যকে ডুবে? সূর্য ডুবে না, এটা তো আসলে কাব্য। আপনি এটা প্রতীক ব্যবহার করছেন, ডুবে গেছে। তাহলে ভাষা মাত্রই কাব্য, এটা আমরা দাঁড়িয়ে পরে আমরা কিছুটা বুঝেছি, পাশ্চাত্য হয়ে আবার বিদেশ হয়ে। তার আগে কিন্তু আমাদের এখানে ছিল, আমাদের এখানে যারা অলঙ্কারিকরা ছিলেন স্পেশালি সংস্কৃত কাব্যে, তারা কিন্তু বারবারই বলেছেন অলঙ্কারই কিন্তু ভাষার মূল চরিত্র। ভাষা নিজেকে প্রকাশ করে তথাকথিত গুপ্ত নিহিত অর্থ দ্বারা না, অলঙ্কার দ্বারাও বটে। তার রস সৃষ্টির মধ্যে সে অর্থ প্রকাশ করে। কারণ গ্রামে দেখবেন একটা গ্রামের মেয়ের, এটা আমাদের আগেও বলেছি, আপনারা তো আমাকে শুনেছেন, কিন্তু এই আজকে এটা প্রাসঙ্গিক। গ্রামে দেখবেন মেয়েরা কিন্তু যখন বলে ভালোবাসি কাউকে, ভালোবাসি বলে না ঢাকা শহরের মধ্যবিত্ত শ্রেণীর মতো, তারা বলে তোমার জন্য আমার পেট পড়ে। আপনি শুনেছেন এই ভাষা কখন? তারা বলে তোমার জন্য আমার পেট পড়ে। কেন সেটা বলে? কারণ সে আপনার মতো আধুনিক হয়নি, তার মধ্যে দেকার্তের দেহ এবং শরীরের পার্থক্য হয়নি এখন। সে কিন্তু দেহ দ্বারা উপলব্ধি করে। আমি মন দ্বারা করি বটে, বুঝি এখন আধুনিক মানুষ, কিন্তু ও দেহ দ্বারাই বুঝে একটা বিচ্ছেদ ঘটেছে, যার জন্য আমার এই বিরহ ব্যাপারটা, এটা কিন্তু আমার দেহ কেন্দ্রিক। এই দেহে মন আছে, মনটা দেহ থেকে আলাদা কিছু না। শ্রীমতী রাধিকাও যখন কি বিচ্ছেদে ভুগতেন, সে কবিতাটা, রূপ লাগে আঁকে ঝরে গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ। এটা কিন্তু বাংলা, এটাই কিন্তু সত্যিকারের বাংলা। আর এখন আপনারা যেটাকে বাংলা বলেন, এই বাংলা কিন্তু বাংলা না, এটা পশ্চিমা একটা দূষিত জিনিস। এটা অনেক বেশি পরিবর্তিত বাংলা, মডার্ন, যেটাকে আমরা আধুনিকতা বলি। রূপ লাগে আঁকি ছড়ে গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ। এই যে দেহের কথাটা বলতে পারা সহজ সাবলীলভাবে, এই প্রকাশটা একই সঙ্গে মনের প্রকাশও বটে। ফলে শরীর কথাটা যখন একটু আগে ব্যাখ্যা করছি একদিন আপনাকে, এটা কিন্তু খুব, আমি খুব যে ভেবে চিনতে বলি নেই তা কিন্তু না, ভেবে চিনতে বলেছি।
বাংলা কবিতার ইতিহাসের জায়গায় দাঁড়িয়ে এই শব্দটার ব্যবহারটা সেই কারণে খুব গুরুত্বপূর্ণ। আমি রুমেল আমাকে একটা বিপদে ফেলে দিচ্ছি, কারণ সেটা হলো যে রুমেল আমাকে বইটা উৎসাহ করে খুব বিপদে ফেলছে। বিপদে ফেলছে কী কারণে? আমি ওর বই সম্পর্কে লিখতে পারছি না, মানে এটা হলে আমার মুখ বন্ধ করে দেওয়ার মতন অবস্থা। মানে আমি যে লিখবার সাধ্য না। আমি এখনও যা যা বলছি তখন ঠিকই বলবে যে রুমেলের বন্ধু, রুমের সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে ভালোবাসি যারা রুমেল আজম, তারা নিজেরা খাতার বন্ধুদের প্রশংসা করতেছে। এটা মুশকিলের, তো ঠিক আছে, আমরা সেই মুশকিলটা মাথায় নিয়েই আমি আমার কথাগুলো বললাম। আবার সেই হিসাবে আরেকটা, যখন বইটা বেরিয়েছিল আমি তৎক্ষণাৎ লেখার মতো একটা খুব অনুপ্রেরণা বোধ করেছিলাম, কিন্তু আমি লিখতে পারিনি দুটো কারণে। আমার দুটো চোখের অপারেশন হচ্ছে তারপরে পরপর, ফলে ছোটো অক্ষর তো আমি পড়তে পারিনি। এটা আমি খুব কষ্ট করে পড়তে, তো কিছু কিছু পড়েছি, যতটুকু পারি আমি পড়েছি সেই জায়গাতে। কিন্তু আমি নিঃসন্দেহে আমার ব্যক্তিগত অনুভূতিটা হলে আমি কবির বইটা দেখে খুবই খুশি হয়েছি, কারণ রুমেলের মধ্যে এই চরিত্রটা ছিল। আমি মনে করি, মানে কবি হিসাবে মনে করি আমাদের সকলেরই কিন্তু কবিতা লেখা উচিত। কবিতা কিন্তু একটা সেফ একটা সাহিত্যের ব্যাপার না। আমরা যখন গুনগুন করে গান করি তখন কবিতা মনে যা আসে তার লেখা উচিত। তাহলে কবিতা এমন একটা জিনিস যেটা আমাদের স্বতঃস্ফূর্ত আমাদের সকল ভাবগুলো জাগে, এটার প্রকাশ সত্যি খুব গুরুত্বপূর্ণ। এখন ধরুন এই যে প্রথম বিপ্লবের খুন বেরবে ভাষা থেকে, এই জায়গা থেকে আমি একসময় ব্রাত্য রায়কে খুব গুরুত্বপূর্ণ কবি বলে মনে করেছি, এখনও মনে করি। যদিও সেই হিসাবে সে কবিতা সে অনুসরণ করেনি, সে যেটা পরবর্তীকালে সরে এসেছে বাংলা গদ্যে। এখন তরুণদের প্রায় 60-70% যে বাংলা লেখে, এই বাংলাটা ব্রাত্য রায়চৌধুরী বাংলা, তার তৈরি করা বাংলা। ফলে আপনি তাকে এড়িয়ে কিন্তু কিছু করতে পারবেন। যার যে ঐতিহাসিক অবদান, এই ঐতিহাসিক অবদানটা আপনাকে স্বীকার করতে হবে, করলে কিন্তু আপনি সমাজটা কিন্তু এগিয়ে যায়। আমরা বুঝতে পারি যে ঠিক আছে, এই ক্ষুদ্র অবদানটুকু তার যতটুকু হোক, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবদানের মধ্য দিয়ে আমরা যাই, এগোই, সমাজটা আমরা এগোই, কেমন? তো এই কথাগুলো বলার পরে আমি আর দুইটা জিনিস একটু আপনাদেরকে বলবো। সেটা হলে যে শহীদ মিছিল, শহীদি মিছিল, শহীদি মিছিল আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটা রাজনৈতিক কী বলবো ইভেন্ট বা একটা ঘটনা ঘটেছিল 5ই আগস্টের পরে। আপনারা জানেন যে সে সময় কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদি মিছিলের একটা প্রোগ্রাম তারা করেছিলেন, মনে আছে তো আপনাদের অনেকের কাছে। আমি মনে করি ওটা ছিল অত্যন্ত প্রতিভাবান একটা চিন্তা, এবং এটা রাজনৈতিক ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন আন্দোলন সংগঠিত করি দিবর্তায়, সেই দিক থেকে শহীদি মিছিল কথাটা মানে হচ্ছে এই যে শহীদ হবার ঘটনাটা বারবার থিয়েট্রিক্যালি সমাজের স্মৃতিতে জাগরিত করা, সমাজকে মনে করিয়ে দেওয়া যে এই দেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং সে গণঅভ্যুত্থানের জন্যে বহু মানুষ শহীদ হয়েছে। শহীদি মিছিল মানে আমরাও কিন্তু জীবিত নই, আমরা কিন্তু শহীদ, জীবিত যারা তারাও কিন্তু শহীদ, তার শহীদের স্মৃতি তারা ধারণ করে। হিস্ট্রি কিন্তু এটা রিইনেক্ট করে, ইতিহাসকে রিইনেক্ট করবার এটা একটা গুরুত্বপূর্ণ একটা ধারা। এই ইতিহাসকে রিইনেক্ট করবার মানে পুনর্বার এটাকে নাটকীয়ভাবে হাজির করবার যে ব্যাপারটা, এটা আমরা শিয়াদের মধ্যে দেখি। আজকে দেখুন ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা খুব বিপজ্জনক আমাদের জন্য। এবং ইরান যদি মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে পড়ে, আগামী দিনে আমাদের জন্য একটা ভয়াবহ বিপদের সংকেত দেখছি, আমরা পরিষ্কার চোখের সামনে দেখছি। ফলে যদি এই জুলাই অভ্যুত্থানের দিকে আপনারা তাকাই, তাহলে দেখা যাবে যে শহীদি মিছিলের কথা বলতে পারছি আপনাদেরকে, কিন্তু গণঅভ্যুত্থানটা কিন্তু পূর্ণ গণঅভ্যুত্থান কিন্তু হয়নি। মানে আমাদেরকে বহু রাজনৈতিক কর্তব্য সামনে রয়েছে। সম্ভবত আগামী দিনের কাজটা আগের চেয়ে অনেক বেশি কঠিন হবে, সম্ভবত, আশা করি বেশি কঠিন হবে না, কিন্তু সম্ভবত। এটা আমার নিজের যতটুকু আমি রাজনীতি বুঝি,
আপনাদেরকে আমি বলে রাখছি, কতটুকু আবার কবে কোথায় বলতে পারি না। কেন আমি বিবেচনা দেখি, কারণ কিছু আলোচনা আপনারা এখানে করেছেন। একটা হচ্ছে যে বিভাজনটা, যেটা আপনাদের রুমিলের কবিতাকে কেন্দ্র করে আলোচনা করেছেন বটে, কিন্তু আসলে তো আমরা বিভাজনের বাইনারি অতিক্রম করে যাবার যে রাজনীতিটা আমরা শুরু করেছিলাম, সেই রাজনীতিটা আমরা কি করতে, আমরা কিন্তু এটাকে সম্পূর্ণ করতে পারিনি। মানে আমরা এই ঠিকই বলেছেন আপনারা যে আমরা এই গণঅভ্যুত্থান ঘটে যাওয়ার পরে আবারও কিন্তু কেউ শিবির, কেউ সেকুলার, কেউ বাঙালি মুসলমান, কেউ মুসলমান হয়ে গেছে। এই হয়ে যাওয়ার কারণে আপনি কিছুতে পলিটিক্যাল, রাজনৈতিকভাবে চিন্তা করবার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা একটা পরিচয়বাদী জায়গা থেকে চিন্তা করি, রাজনৈতিকভাবে চিন্তা করতে পারছি না, রাজনৈতিক চিন্তা করতে আমরা আসলে পারছি না। আবার না করার কারণে এই বিভাজনটা বাড়বে। যে কারণে আপনি দেখবেন যে ইদানিং আমার লেখাতে স্বভাবতই আমি এই পরিচয়বাদী শব্দ যত সম্ভব পরিহার করার চেষ্টা করি। আমরা কনসেন্ট্রেট করি, আমরা যেখানে মনোযোগ দিই সেটা হচ্ছে গণ অভ্যুত্থান, গাঠনিক ক্ষমতা, গঠনতন্ত্র, এই পলিটিক্যাল বিষয়টাকে বেশি সামনে আনাটা জরুরি। আপনি বাংলাদেশের রাজনৈতিক লড়াই এখন আসলে মোটো বাঙালি বনাম বাঙালি জাতিবাদের সঙ্গে বা বাঙালি জাতিবাদের সঙ্গে তথাকথিত ইসলামী জাতিবাদের লড়াই না, কিংবা আমি বাঙালি আর বাঙালি মুসলমান মধ্যে লড়াই না। এটা এই ফেজ 5ই অগস্টে আমরা পার হয়ে এসেছি, এবং আসবার পরেও আমরা এখনও এই যে নিজেদেরকে রাজনৈতিকভাবে গঠন করার প্রশ্ন, এটাকে আমরা এখনও ধরতে পারছি না। যে কাজটা হচ্ছে এই বাইনারি অতিক্রম করে আমরা বিভিন্ন মতের মানুষ রাজনৈতিকভাবে, মতাদর্শিকভাবে না, আমি একটুবার বুঝিয়ে বলছি, দুটোর পার্থক্য একদম আলাদা। মতাদর্শিকভাবে সমাজের পার্থক্য সমাজের জন্য ভালো, অলওয়েজ এটা ভালো, এটা ডিসকোর্সের অংশ, সোশ্যাল ডিসকোর্সের অংশ থাকবে। ইতিহাস বোঝার ক্ষেত্রে আমার একরকম বুঝ হবে, আপনাদের ভিন্ন রকম বুঝ হবে। সাহিত্য রচনার ক্ষেত্রে আমি একরকম কাব্য লিখব, আরেকজন ভিন্নভাবে কবিতা লিখবে, এই ডিসকোর্স সমাজে থাকবে। এটাই সমাজের শক্তির জায়গা। কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশনের দিক থেকে, পলিটিক্যাল স্ফেয়ার, যেটাকে আমরা রাজনৈতিক পরিসর বলি, সে রাজনৈতিক পরিসরের তর্কের বিষয় কিন্তু মতাদর্শিক লড়াই না। তর্কের বিষয়টা রাষ্ট্রকেন্দ্রিক, রাষ্ট্রটা কি করে বানাবো, সেখানে বিভিন্ন মতের মানুষ কি করে একসঙ্গে বাস করবে এবং তাদের মতের পার্থক্যগুলো তারা নিরসন করবার সামাজিক সাংস্কৃতিক প্রক্রিয়াগুলো কি, সাহিত্যের জগতে সেই প্রক্রিয়াটা কি, এটাকে পরিষ্কার করে করাটাই হচ্ছে এখনকার সত্যিকারের রাজনীতি, গঠনতান্ত্রিক রাজনীতি। আমরা অতীতে কেউ মার্ক্সবাদী, কেউ ইসলামবাদী, কেউ সেকুলার, এই যে তথাকথিত মতাদর্শের বিভাজনের মধ্যে আমরা বাস করি এবং সেখানে আমরা বসে বসে এই পুরো সমাজকে বিচার করি, পুরো রাজনীতিকে বিচার করি। এটা মারাত্মক রকম ভুল রাজনীতি। এই রাজনীতি থেকে অবশ্যই আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে, ঠিক আছে না? বেরিয়ে আসলে আমরা দেখব যে যারা সঙ্গে মতে একমত নই, কিন্তু আমি তার রাজনৈতিক শত্রু না, কিন্তু মতাদর্শিক শত্রুকে রাজনৈতিক শত্রু বলে না। আমার সঙ্গে মতের পার্থক্য, এখন থেকে বাংলাদেশ অদ্ভুত দেশ যেখানে কারোর সঙ্গে মতের পার্থক্য হলে একসঙ্গে বসে কথা বলতে পারেন না। তো মতাদর্শিক পার্থক্যকে রাজনৈতিক পার্থক্য বলে না। মতাদর্শিক পার্থক্যকে নিরসন করবার জন্যে রাজনৈতিক জনগোষ্ঠীর ধারণাটা আমি দীর্ঘদিন থেকে বারবার বলছি। তো এই কথা প্রসঙ্গে আমি আজমকে একটু আশ্বস্ত করতে চাই যে আমি এবং আজম একই কথা বলছি। আজম কিন্তু পলিটিক্যাল মানে কনসেপ্টটা, রাজনৈতিকতার যে কনসেপ্ট, এটা কিন্তু শত্রু মিত্র বিভাজনের উপর। তার মানে এই নয় যার সঙ্গে আমার মতের পার্থক্য আছে সে আমার শত্রু, এটা না, এটা স্মিথের ধারণা। তো আজমকে বলবো একটু আমরা সেটা পড়ে দেখি আসলে পলিটিক্যাল শত্রু মিত্র বিভাজনটা কেন দরকার। যদি শত্রু মিত্র বিভাজনটা পরিষ্কার না থাকে তাহলে ভারতের জনগণ তো আপনার শত্রু না। কালকে গিয়ে আমি ভারতে যোগদান করি, এটা পলিটিক্যাল। যদি পশ্চিম বাংলার বাঙালি নিজেকে ভারতীয় মনে করে তাহলে অবশ্যই সে আমার পলিটিক্যাল এনিমি। এর মানে এই নয় যে তার সঙ্গে আমার কোনো কাজ হবে না, কোনো কথাবার্তা হবে না। আরও বৃহত্তর একটা বৃত্ত, আরও বৃহত্তর রাজনৈতিক বৃত্ত আমরা তৈরি করবো না, অবশ্যই করবো। আমরা বড় বাংলার চিন্তা করব। এখন পলিটিক্যালি আমি সে বড় বাংলার চিন্তা করতে পারবো না। পলিটিক্যালি ভারতের বাঙালি
আমিও বাংলা ভাষায় কথা বলি, একই হিস্ট্রি ধারণ করি, কিন্তু সে কিন্তু আমার পলিটিক্যাল এনিমি। এই অর্থে নয় যে তা গিয়ে মারপিট করতে হবে আমার, তা না, পলিটিক্যালি সে আলাদা। ফলে স্মিথের যে কনসেপ্ট অফ দ্য পলিটিক্যাল, তার মর্মকথা এটা নয় যে আমার সঙ্গে মতাদর্শীভাবে আলাদা আমি কি তার উপর হামলে পড়ব, উল্টাটা। যার উপর আমার মতাদর্শিক পার্থক্য, তাকে আমি কি করে রাজনৈতিক পরিসরের অন্তর্গত করব। ফলে সে রাজনৈতিক পরিসরটাকে ইমাজিন করতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই রাজনৈতিক পরিসরটাকে কেমনে আমি কল্পনা করব, এইটাকে বলে বাংলাদেশ। তো বাংলাদেশটা একটা রাজনৈতিক পরিসর, পলিটিক্যাল হওয়া মানে বাংলাদেশি হওয়া। ফলে বাংলাদেশি হওয়া মানে অন্য সকল রাষ্ট্র আমার সম্ভাব্য শত্রু, তারা আমার শত্রু বলে আমি বাংলাদেশ রাষ্ট্র গঠন করেছি। এটা পরিষ্কার থাকতে হবে। আমি কেন বাংলাদেশ রাষ্ট্র গঠন করেছি? কারণ অন্য সকল রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেকে আমার শত্রু। যদি তারা শত্রু না হয় তাহলে আমার রাষ্ট্র বানাবার দরকারটা নেই। তাহলে পলিটিক্যাল কনসেপ্টটা আমি আজমকে আশ্বস্ত করবো, খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। আবার সে আমাকে অবশ্যই, আমার বন্ধু আমাকে সমালোচনা করবে, কোনো সন্দেহ নেই। আমরা পরস্পরের সঙ্গে কথা বলব, এই ব্যাপারটা নিরসন হয়ে যাওয়া দরকার। এটার সঙ্গে কোনো মতাদর্শিক ভেদ, কোনো পার্থক্য নেই। একটা সবচেয়ে আমার ঘোর বিরোধী মতাদর্শিকভাবে তার সঙ্গে আমি বসতে এক পায়ে খাড়া। এবং আমি এর আগে প্রমাণ করেছি, হেফাজতি যারা বা তথাকথিত ইসলামিক বলুন কি তথাকথিত সনাতন ধর্মাবলম্বী বলুন, আস্তিক বলুন নাস্তিক বলুন, আমার কাছে কেউই আমার শত্রু না, কেউই কিন্তু আমার পলিটিক্যাল এনিমি না। তারা প্রত্যেকে আমার রাজনৈতিক পরিসরের অন্তর্গত। ফলে তার সঙ্গে আমার একটা বাহাস, তার সঙ্গে আমার কথা বলার একটা সম্পর্ক তৈরি করাটাই আমার রাজনীতি। তা যখনই আমি সম্পর্কটা তৈরি করতে পারবো, তখনই বাংলাদেশ শক্তিশালী হবে, পলিটিক্যালি শক্তিশালী হবে। কেমন হবে? এখন স্মিথের এই ধারণাটা যদি আপনারা একটু বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আমাদের আজকে আলোচনার জন্য আপনার একটা প্রাসঙ্গিক সে জিনিসটা আসবে। কী আলোচনা? প্রাসঙ্গিকটা কী আসবে? খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা এখন আমি বলতেছি আপনাদেরকে। সেটা যদি পলিটিক্যাল ব্যাপারটা, রাজনৈতিকতা ব্যাপারটা বুঝতে পারি, তাহলে সাহিত্য বুঝব। এটা খুব ইন্টারেস্টিং। যদি আমি রাজনৈতিকতা না বুঝি, তাহলে সাহিত্য বুঝবো না। সাহিত্যের ভূমিকাটা কী, সাহিত্য কী কাজ করে? সাহিত্য দুটো কাজ করতে পারে। একটা হচ্ছে বিদ্যমান রাজনৈতিকতাকে সে ধরে রাখতে পারে, বিদ্যমান যে রাজনৈতিকতা তৈরি হয়েছে এটাকে সে সত্য জ্ঞান করে সে জায়গায় দাঁড়িয়ে অন্যদের, তার যাদেরকে সে শত্রু গণ্য করে তাদের বিরুদ্ধে সে জাতিবাদী লেখা লিখতে পারে, কিংবা শ্রেণী সংগ্রামের নামে সে শ্রেণীর পক্ষে শ্রেণীর শত্রুদের বিরুদ্ধে লিখতে পারে। ফলে পলিটিক্যাল সাহিত্য থাকতে পারে, যে সাহিত্য অনুমান করে তার শত্রুকে, কিন্তু সেই শত্রুরা পলিটিক্যাল শত্রু হবে এমন কোনো কথা না। দেখা যায় সেই শত্রুটা তার মতাদর্শিক শত্রু। কিন্তু এখানে আমার একটা নিজস্ব একটা মত আছে, যেটা আমি কিছুটা লিখেছি। আমি যা আশা করি আমি লিখলে, আমি যদি আজমকে দিয়ে আজম পছন্দ করি, আমি জানি সে লিখতে চাইছি, সেটা হলো এই যে সাহিত্যের কাজ কিন্তু শহীদ সম্বন্ধ তৈরি করা। সাহিত্য একটা অদ্ভুত একটা কাজ করে। সে কিন্তু এই পলিটিক্যালিটি বা যেটাকে আমি রাজনৈতিকতা বলি, সেই সীমানা যে সে তৈরি করে, এই সীমানা সে কিন্তু নিত্য ভাঙে। সাহিত্যের কাজ কিন্তু ভেঙে দেওয়া, সাহিত্য কিন্তু ভাঙতে থাকে। আমি যখন টলস্টয়ের কবিতা পড়ি বা গল্প পড়ি, উপন্যাস পড়ি, কি দস্তয়েভস্কি পড়ি, আমি কিন্তু সেদের রুশ রাষ্ট্রের নাগরিক এভাবে কিন্তু পড়ছি না। আমি যদি আজকে পশ্চিমবাংলায় কোনো কবির কবিতা পড়ি, সে কিন্তু ভারতীয়, এটা পড়ে কিন্তু কবিতা পড়ি না। ফলে সাহিত্য চরিত্রের দিক থেকে অরাজনৈতিক এই অর্থে। কোন অর্থে? যেহেতু পলিটিক্যাল রাজনৈতিকতা বলে একটা ব্যাপার আছে, সেটা আলাদা, তার পরিসরটা আলাদা। সাহিত্য কিন্তু এই রাজনৈতিকের সীমানাটা ভেঙে দেয়। সাহিত্যের কাজই হচ্ছে ভেঙে দেওয়া, যে তুমি যে সীমানাটা বানিয়েছো দেশকাল পাত্রে, একটা বিশেষ সময়, একটা বিশেষ মুহূর্তে, ইতিহাসে একটা বিশেষ কালে আপনি বানিয়েছেন, এটা সাহিত্য ভেঙে দেয়। এবং যেহেতু সাহিত্য এটা ভেঙে দেয় এবং এটা মনে প্রাণে বিশ্বাস করি, এই জন্য আমি এটা পত্রিকাও আমি সম্পাদনা করি। তার নাম হচ্ছে বড় বাংলা প্রতিপক্ষ। বাংলা ভাষায় যারা লেখে, আপনি কোন দেশে আছেন,
আপনি পলিটিক্যালি আপনি কোন দেশের প্রতি আপনার আনুগত্য, কার পাসপোর্ট আপনি ধারণ করেন, এটা আমার কাছে ইররেলিভেন্ট। আমার কাছে রেলিভেন্সটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্য দিয়ে আপনি নতুন সম্বন্ধ তৈরি করতে চান কিনা। যদি তৈরি করতে চান আপনি লিখবেন। আবার সে নতুন সম্বন্ধ তৈরি করার ক্ষেত্রে আমাদের মূল প্রশ্নটা কি? মূল প্রশ্ন হচ্ছে আধুনিক জাতিবাদ, সেটা বাঙালি জাতিবাদ হতে পারে, ইসলামী জাতিবাদ হতে পারে, হিন্দুত্ববাদ হতে পারে, সকল আধুনিক জাতিবাদের বিরুদ্ধে আরও বৃহত্তর একটা পরিসরে আমাদেরকে কল্পনা করা। সে বৃহত্তর পরিসরটা এই যে তিনটা নদীর মোহনায় একটা বিশাল সভ্যতা গড়ে উঠেছে, যেটা বিভিন্ন ঐতিহাসিক কারণে বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, খণ্ড বিখণ্ড হয়ে গেছে। কিন্তু আমরা এই বিচ্ছিন্ন বিখণ্ড হয়ে আমরা এক একজন এক এক দিকে ছিটকে পড়ে আছি, অথচ আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় কথা বলা সত্ত্বেও আরেকটা বাঙালি আমাদের ওই পাশে এই কিছুদিন আগে সে আমার সঙ্গে ছিল, সে এখন আমার ভাষা বোঝে না, সে আমি কাকে খালা বলি বোঝে না, সে আমি কাকে ফুফু বলি বোঝে না, এই ভাষায় সে জানে। ঠিক আছে না? আমি যদি ওয়াকিবহাল লিখি, এটা আরবি শব্দ ঠিকই, সে আমাকে মারতে আসে, এই ব্যাটা বাংলা ভাষাকে নষ্ট করে ফেলতেছে। আমি যখন আরবি ফার্সির সাথে ব্যবহার করি, সে মনে করে এই মুসলমানদের ভাষা। কিন্তু এতে কিছুদিন আগে এই যে যখন মোগলরা ছিল, সুলতানরা যখন ক্ষমতা ছিল, আমরা আরবি ফার্সির সাথে ব্যবহার করতাম। আমাদের বাংলা ভাষায় প্রচুর আছে। এটা একটা সংস্কৃতায়ন হয়েছে। এই যে সংস্কৃতায়নের যে পদ্ধতি, এটাকে কিন্তু প্রমিত ভাষা বলা হয় বাংলা ভাষা, আমাদের এখনকার যেটা আমরা চর্চা করি। তো খেয়াল করেন, সাহিত্য এবং রাজনীতির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আবার একই সঙ্গে সাহিত্য রাজনীতির সীমা, রাজনীতির যে সীমা, যে বাউন্ডারি, এটাকে ভেঙে দেয়। এবং এই কাজটা কবিতা করে খুব তাড়াতাড়ি। নিঃসন্দেহে যে কোনো সাহিত্য মাত্রই সম্বন্ধ তৈরি করে, কিন্তু কবিতা কিন্তু খুব দ্রুত ভেঙে করে। কারণ কবিতা সবসময় চেষ্টা করে একটা সার্বজনীন একটা ব্যাপারকে ধরবার, সার্বজনীন একটা কিছুকে ধরবার সে চেষ্টা করে। এখান থেকে এটা যদি বুঝতে পারি, তাহলে অধরা শব্দটা তাড়াতাড়ি বুঝবে। অধরা, যাকে আমি ধরতে চাই কিন্তু ধরা যাচ্ছে না, আমি ধরতে চাই ধরা যাচ্ছে না, কি না ধরতে পারছি, একেবারে পারছি না তা না, কিন্তু তারপরে সে অধরা থেকে যায়। কারণ ওই অধরা পরিসর না থাকলে মানুষের সঙ্গে মানুষের সাহিত্য করবার, সম্বন্ধ তৈরি করবার যে প্রণোদনা, যে উৎসাহ, এটা কিন্তু সে হারিয়ে ফেলে। কারণ অধরা তো আছে। আমি রবীন্দ্রনাথ তুমি তুমি করে এই অধরাকে ধরবার প্রাণপণ চেষ্টা করি। রবীন্দ্রনাথ প্রত্যেকটা গানে তুমি বলে একটা ব্যাপার আছে। এই তুমিটা কেড়ে হয়ে তাকে সে ধরার চেষ্টা করছে। তাকে ধরবার চেষ্টা করার মধ্য দিয়ে সে যে গান লিখেছে, যে সাহিত্য করেছে, তার মধ্যে আমি সে সার্বজনীনতা আবিষ্কার করি। যে সার্বজনীনতা আবিষ্কারের মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক সীমানা আপনার ভেঙে যায়, রাজনৈতিক সীমানা আর সেই পুরনো রাজনৈতিক বাউন্ডারি সে ধরে রাখতে পারে না। আপনি খেয়াল করেন যে কারণে রবীন্দ্রনাথের গান আমরা চাই বা না চাই, আমরা 71 সালে আমাদের জাতীয় সঙ্গীত হয়েছে। এখন আরেকটা শক্তি বাংলাদেশে, যারা রবীন্দ্রনাথকে বাদ দিতে চায়, সব কিছু থেকে বাদ দিতে চায়, যেহেতু সাহিত্য সম্পর্কে উপলব্ধি, সাহিত্য বিচার করবার ক্ষমতা বাংলাদেশে আমরা যথেষ্ট পরিমাণ আমরা তৈরি করিনি। ফলে রবীন্দ্রনাথকে বদলাতে পারে, কোনো সমস্যা নেই, বদলাতেই পারে, কিন্তু ভালো যুক্তি থাকতে হবে। রবীন্দ্রনাথকেই বদলাতে চাই কেন? চাই যেহেতু রবীন্দ্রনাথ হিন্দু, আর কোনো কারণ নেই। কিন্তু রবীন্দ্রনাথ আমার ইতিহাসের অংশ, আমি তো তাকে অর্জন করেছি লড়াই করে, সংগ্রাম করে। ঠিক আছে, এখন রবীন্দ্রনাথ যদি হিন্দু হয় তো ঠিক আছে, উনি খুবই হিন্দু, বুঝতে পারলাম। তাহলে নজরুল কি? উনি তো জন্মসূত্রে মুসলিম। রবীন্দ্রনাথকে শ্যামার সঙ্গীত লেখেন নাই, নজরুল কি কীর্তন লেখেন নাই? তো রবীন্দ্রনাথ তো শ্যামার সঙ্গীত বা কীর্তন তো লেখেন, কীর্তন লিখেছেন, শ্যামার সঙ্গীত লেখেন। তিনি তো ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্ম মানে সে 95% মুসলমান ছিলেন, একত্ববাদী না, ডেফিনেটলি ভালো না। আমি সিরিয়াসলি বলতেছি, আপনি সেই সময় ব্রাহ্ম যে মুভমেন্টটা, এটা ইসলাম দ্বারা প্রভাবিত একটা আন্দোলন। ভাই ভুলে যাবেন না, এটা হিস্ট্রি আমাদের। রবীন্দ্রনাথ 95% মুসলমানই ছিলেন। তাহলে আপনি এই 95 যে মুসলমান, সে আমার চাইতে চেয়ে বেশি মুসলমান। তার প্রত্যেকটা জায়গা আপনি কবিতা পড়বেন, গান শুনবেন, দেন এসেন্সিয়ালি ওখানে দু একটা আরবি ফার্সি বসা দিলে উনি রুমে হয়ে যেতেন, ঠিক না? ফলে এই যারা সাহিত্য সম্পর্কে অজ্ঞতার কারণে রবীন্দ্র বিরোধী প্রতিক্রিয়াশীল যাদের,
তাহলে অবশ্যই সাহিত্যের জায়গা থেকে সমালোচনাটা করতে হবে। সেই কারণে আমি মনে করি এই যে রুমেলের কবিতার মধ্যে আমি সেই ইঙ্গিতগুলো পাই। রুমেল যদি আমাকে ডেফিনেটলি আমাকে অমন করে, গুরু বলে কি ভাই বলে, জানি না কি তার মনের মধ্যে আসছে, এখন ওই জানি বলতে পারবো না। নিঃসন্দেহে আমি ওকে অসম্ভব ভালোবাসি এবং রুমেল আমাকে অসম্ভব ভালোবাসি। আমার সবচেয়ে জীবনের সংকটময় মুহূর্তে যারা আমার একেবারে ঘনিষ্ঠভাবে ছিল, আমাকে যারা বুঝে, আমার হেন কোনো গোপন জীবন না যেটা তারা জানে না, তার মধ্যে রুমেল একজন, এবং অবশ্যই আজমও তার সঙ্গে যুক্ত। আরও অনেকে আপনারা আছেন আমার সঙ্গে একদম ঘনিষ্ঠ হয়। আমার কিছুই এমন কিচ্ছু নাই আমার যেটা গুপ্ত, নাথিং, এভরিথিং ইজ ভেরি ওপেন। কিন্তু সাহিত্যের ব্যাপারটা, রাজনীতির ব্যাপারটা, এটা আমাদের একটা লম্বা একটা জার্নি। মানে রুমেলের একটা সবচেয়ে বড় একটা বলবো যে তার আমার সঙ্গে তার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে এই লম্বা জার্নিটা অনেকগুলো আপনার উত্থান পতন, অনেকগুলো ক্ষত, অনেকগুলো আমরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু অনেকেরই নানান রকম আচরণের মধ্য দিয়েও কিন্তু আমরা এই জার্নিটা আমরা করতে পেরেছি। এবং আমি অত্যন্ত খুশি যে এই বন্ধুত্বটার একটা বড় অবদানটা হলো বাংলাদেশের রাজনীতিতেও আমাদের ভালো মন্দ আমাদের একটা কণ্ঠস্বর হাজির আছে, এটা হাজির আছে। আপনারা হয়তো এটা বুঝতে পারেন। এবং এর সঙ্গে আমি আজম, আপনারা যারা আজকে এখানে যারা বসে, আমরা সকলে বন্ধুরাই বসছি এখানে, আপনারা যারা এসেছেন আমরা সকলে বন্ধুরা আছি, আমরা এই বৃহত্তর বৃত্তের মধ্যে একটা অন্তর্গত। ফলে রুমেলের কবিতা গ্রন্থ আমাদের অত্যন্ত ভালোবাসার জিনিস। এবং আমি একজন বাংলাদেশের কবি হিসেবে রুমেলকে কবি বলে আজকে স্বীকৃতি দিচ্ছি। এবং এটার জন্য আমি কারো কাছ থেকে আমার সার্টিফিকেট যথেষ্ট। আমার নিজের সম্পর্কে আমার কোনো হীনমন্যতা নেই। আমি কি জানি এটা বুঝি, আর কি জানি না তাও বুঝি, ঠিক আছে না? তো আমি মনে করি এটা অত্যন্ত সুন্দর অনুষ্ঠান হয়েছে। আজকে বায়োস্কোপ যেটা করেছে আমার বন্ধু, আমাদেরই বন্ধু, আমি বায়োস্কোপের আরও কি বলি, তার আরও শনৈ শনৈ তার উন্নতি ঘটুক, তার বিকাশ ঘটুক, তরক্কি হোক, তরক্কি ঘটুক। সত্যি সত্যি খুশি হয়েছে। এবং আমরা রুমেলের বন্ধুরা যারা এখানে হাজির আছে অধিকাংশই তার বন্ধু, অবশ্যই তার যারা ভালোবাসে তাকে, তারা সকলে এই বৃষ্টির দিনে এখানে হাজির হয়েছেন। মানে রুমেলের তরফ থেকে, আমার তরফ থেকে, আজমের তরফ থেকে, আর তার যারা বন্ধুরা যারা আমরা এখানে হাজির আছি, আমরা সকলের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, কেমন আমরা সকলে দুর্দান্ত আলোচনা হয়েছে, আমি খুবই উপভোগ করেছি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাইকে